কলকাতায় যেরকম বিদ্যাসাগর সেতুটা ঝুলন্ত সেতু, এটাও ঝুলন্ত সেতু, বিভূতিভূষণ ঝুলন্ত সেতু। আচ্ছা, এইখানে টোটো যাচ্ছে এয়ারপোর্ট দিয়ে, তো এটা তো বাইরে লেখা আছে দেখলাম যে মানা, তারপরেও যাচ্ছে, তো কেউ কিছু বলে না, লোক নেই, গাড়ি যানবাহন চলাচল নিষেধ রয়েছে, তারপরেও ওনারা যাচ্ছে। সেই স্মৃতিগুলো মনে পড়লে কেমন মনে হয় যে এখানে সেই সমস্ত মনে পড়লে পরে এখনকার যুগের তার পাত্তা পাবে না, কোনো দিনই পাত্তা পাবে না। এরা তো বুঝতে পারে না, ঠিক একদম কাছে চলে এসছে এরা, এদের সঙ্গে রয়েছে ওদের বাচ্চা। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ব্যারাকপুর। তবে তোমরা যে ব্যারাকপুরের কথা ভাবছো, এটা সেই ব্যারাকপুর নয়, এটা হলো বনগাঁর পার্শ্ববর্তী ব্যারাকপুর। এই ব্যারাকপুরে গিয়ে আজকে আমি তোমাদের দেখাবো নতিডাঙ্গা বাওড়ের সানসেট ভিউ পয়েন্ট, যেখানে রয়েছে অনেক হনুমান। তারপর আমরা যাব বিখ্যাত বাংলা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, তার রচিত চাঁদের পাহাড় ও পথের পাঁচালী বিশেষ পরিচিত। সেখান থেকে আমরা যাব বিভূতিভূষণ ঝুলন্ত ব্রিজ দেখতে। এখানে আসতে গেলে বনগাঁ স্টেশন থেকে টোটোতে চেপে চাকদা রোড বাস স্ট্যান্ডে নামতে হবে, ভাড়া 15 টাকা। চাকদা রোড বাস স্ট্যান্ড থেকে অটো ধরে নামতে হবে দরিয়াঘাটা ব্রিজ। যদি সানসেট ভিউ পয়েন্ট আর হনুমান না দেখতে চাও, তাহলে বিভূতিভূষণ পার্ক মোড়ে নামলেও হবে। আমি এখন চাকদা রোড থেকে অটোতে চেপে যাচ্ছি দাড়িঘাটা ব্রিজে। সেখানে নেমে তোমাদের সেখানকার প্রাকৃতিক দৃশ্য দেখাতে দেখাতে নিয়ে যাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। চলো তাহলে যাওয়া যাক। যারা কলকাতা থেকে এখানে আসতে চাও, তাদের বনগাঁ লোকাল ধরে আগে বনগাঁয় নামতে হবে, সেখান থেকে অটো টোটো যেরকমভাবে বললাম সেভাবেই কিন্তু এখানে আসতে পারো। গাইস, আমি এখন চলে এসেছি নতিডাঙ্গা বাওড়ে। তো এখান থেকে খুব সুন্দর একটা সানসেট এখান থেকে দেখা যায়। আর এখানে গুগল ম্যাপে এখানে লেখাও আছে সানসেট ভিউ পয়েন্ট। এখানে কিন্তু একটা এরকম সিঁড়িও রয়েছে। আর আমি এখন আছি এই জায়গাটায়। এই জায়গাটার যে বাওড়টা এটা দেখাচ্ছে, এটা হচ্ছে নতিডাঙ্গা বাওড় বলে গুগল ম্যাপে লেখা আছে। আর এখানে আমি এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখার জন্য। তো আমি নতিডাঙ্গা বাওড়ের এই পাশে নেমেছি, কারণ এইখানের খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য তোমাদের দেখাবো বলে আমি এখানে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর এই যে সানসেট ভিউ পয়েন্ট। এখানে আমি তোমাদের এই ভিউ পয়েন্টটা দেখার জন্য এখানে কিন্তু এইভাবে ঘাটও করা আছে। এই রাস্তা থেকে এই ঘাটটা এভাবে নেমে গেছে। আর এখানে সানসেট ভিউ পয়েন্ট দেখার একটা খুব সুন্দর জায়গা। আর এখন সূর্য অস্ত যাচ্ছে, আর এখন পারফেক্ট সময় এই সানসেট ভিউ পয়েন্টে সানসেট দেখার। তো এই জন্য আমি এখানে নেমেছি এই নতিডাঙ্গা বাওড়ের পাশে, আর তোমাদেরকে দেখানোর জন্য। আর তুমি দেখতে পাচ্ছ তো আমি এখন এই জায়গায় আছি এই সানসেট ভিউ পয়েন্ট দেখার জন্য। এই নতিডাঙ্গা এই বাওড়ের এই ঘাটে আমি এখন দাঁড়িয়ে আছি। আর সূর্যের এখনও তাপ আছে, কারণ এখনও সূর্য অস্ত যাবে আর কি, যাবে করছে, কিন্তু এখনও অস্ত যায়নি। আর এটা হচ্ছে নতিডাঙ্গা বাওড়, এখানে দাঁড়িয়ে আছি। খুব সুন্দর। এখানে কিন্তু জল অনেকটাই শুকিয়ে গেছে, কারণ যেহেতু বর্ষাকাল হলেও বৃষ্টি সেরকমভাবে হচ্ছে না, তার জন্য কিন্তু জল শুকিয়ে গেছে। আর এখানে কচুরিপানা এই পাশটা তো পুরো বোঝায়। আর ওই পাশে দেখতে পাচ্ছি ওই দিকটা কচুরিপানা পরিষ্কার হয়তো করা হয়েছে, কিন্তু এই সাইডে আর পরিষ্কার করা হয়নি। এই জন্য কিন্তু এই পাশে প্রচুর কচুরিপানা রয়েছে। আর এখানে মাছ জানি না ছাড়া হয় কিনা, কারণ অনেকটা বড় বাওড়। এই বাওড়টা অশ্বক্ষুরাকৃতির মতোই এখানে আরেকটা এরকম বাওড় রয়েছে। তো জানি না এখানে মাছের চাষ হয় কিনা। ধরা এই জায়গাটা কিন্তু সত্যি মনোমুগ্ধকর একটা জায়গা, মানে এত সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। তো তোমাদের সেটাই। আর এটা হচ্ছে নতিডাঙ্গা বাওড় এটা। তো বন্ধুরা, এই জায়গায় আসতে গেলে নামতে হবে দাড়িঘাটা ব্রিজ থেকে একটু পায়ে হেঁটে এগোলেই কিন্তু এই জায়গায় এই সানসেট ভিউ পয়েন্টের এই জায়গায় আসা যায়। আর আমি সেটাই করেছি। আমি আর একটু আগেও নামতে পারতাম, কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যেতে গেলে আর একটু আগে নামলে 200 মিটার কম ডিস্টেন্স হয়। তো আমি এখানে নেমেছি শুধুমাত্র এই কারণে যে এইখানের সুন্দর এই ভিউ পয়েন্টটা তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে পারছো এই যে বাঁধানো যে ঘাটটা আছে, এই বাঁধানো ঘাট থেকে এই যে সানসেট, এখন সূর্য কিন্তু অস্ত যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ সূর্য এখন অস্ত যাচ্ছে, আকাশে মেঘ রয়েছে আর আকাশ পরিষ্কার। তো এখান থেকে পারফেক্ট যে একটা ভিউ পয়েন্ট, সূর্য অস্ত যারা দেখতে পছন্দ করো তারা কিন্তু এই জায়গায় আসতে পারো। এত সুন্দর সানসেটের ভিউ পয়েন্ট, সেটা কিন্তু অন্য জায়গায় নেই, গুগল ম্যাপেও
গুগল যে ম্যাপ সেখানেও এখানে সানসেট ভিউ পয়েন্ট এখানে লেখা আছে। আর এখন কিন্তু সূর্য অস্ত যাচ্ছে, সেটা কিন্তু স্পষ্ট তোমরা লক্ষ্য করছো। মানে এখান থেকে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেখা যাচ্ছে। আর এপাশে রয়েছে এই যে রাস্তা, এই রাস্তার এখান দিয়ে কিন্তু অনেক যানবাহন চলাচল করে। আর এটাই হচ্ছে এই বাওরটা। তো তোমাদেরকে দেখালাম। তো আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে এগিয়ে আমি যাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এখানে নামলাম, এখানে আসলাম এই কারণে যে এখানের ভিউ পয়েন্টটা তোমাদের দেখাবো। তো এই রাস্তা দিয়ে কিন্তু আস্তে আস্তে এগোতে হবে সামনের দিকে। এগুলোই কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়া যাবে। এখান থেকে 1 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। তো আমি পায়ে হেঁটেই যাব, কারণ যেহেতু বেশি ডিস্টেন্স নেই, 1 কিলোমিটারের ডিস্টেন্স, পায়ে হেঁটে যাওয়া যাবে। আর এখানে পরিবেশ দেখতে দেখতে যাবো। চলো তাহলে যাওয়া যাক। এখানে এসে হনুমান দেখতে পেলাম। হনুমান কিভাবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে সেটাই কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। মানে হনুমান এই তো এই গাছে রয়েছে, এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে এই তো এখানেই বসে আছে। তো এরা কিন্তু বিভিন্ন জায়গায় যায়, কারণ বিভিন্ন জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় এরকম যায়। এবং এরা যেহেতু বন্য প্রাণী, সেজন্য এদেরকে কখনোই মানে করা উচিত না। এরা যেভাবে শান্তিপূর্ণভাবে যেখানে যাচ্ছে এদেরকে যেতে দেওয়া উচিত। আর এখানে এরকম একটাই আমি দেখলাম, এরকম একটাই হনুমান, জানি না এর সঙ্গী সাথীরা কোথায়। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এই যে এখানে আরেকটা হনুমান রয়েছে, রাস্তা পার হচ্ছে, সঙ্গে ওর বাচ্চা রয়েছে। এখানে দেখি আরও অনেক হনুমান রয়েছে। এইখানে বাচ্চা নিয়ে এখানে গেছে, এখানেও হনুমান আছে। এখানেও দেখতে পাচ্ছি হনুমান, জানি না ফোন কেড়ে নেবে কিনা, কিছু বলা উচিত না। ছোটো বাচ্চাও রয়েছে সঙ্গে, ছোটো বাচ্চাও রয়েছে, এই বাড়িতে এসছে। আর এইখানে কিন্তু প্রচুর এরকম হনুমান রয়েছে। এখানে বসে আছে পবনপুত্র হনুমান, বসে আছে এখানে, একদম ফ্যামিলি ফটো হচ্ছে আর কি। এটা নেতাজি সুভাষ সংঘ, সেই নেতাজি সুভাষ সংঘর মানে যে ক্লাব আছে, সেই ক্লাবের উপরে এরা বসে আছে এইভাবে। খুব সুন্দর লাগছে দেখতে। তো এখানে তাদের বাচ্চা আছে, পুরো ফ্যামিলি নিয়ে এরা এখানে রয়েছে। অনেকগুলো হনুমান, মানে প্রায় 2, 3, 4, 5, 6, 7টা, মানে প্রায় 10-15টা। এই যে একটা তো হনুমান এখানে আসছে হেঁটে হেঁটে। জানি না এরা কি ভাবছে, হয়তো ভাবছে, এরা তো বুঝতে পারে না ঠিক। একদম কাছে চলে এসছে এরা, এদের সঙ্গে রয়েছে ওদের বাচ্চা। কিছু হনুমান রয়েছে গাছের উপরে, যে এখানে এই গাছের উপরে কিছু হনুমান রয়েছে। খুব ভালো লাগছে এদেরকে দেখে। এই বাড়িতে 2টো হনুমান এই বাড়িতে চলে গেল, এই যে পাশের এই বাড়িতে 2টো হনুমান গেছে, আর কিছু হনুমান এখানে বসে আছে। তো আস্তে আস্তে এখানে একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর এখানে মূর্তি দেখতে পাচ্ছি। আর তার পাশেও কিন্তু এখানে এই পাশেও আরও অনেকগুলো হনুমান বসে আছে। এই বাগানে সম্ভবত এসছে, এখানে আমের যে বাগানটা আছে এই বাগানেই সম্ভবত এসছে এরা। তো এদের দেখে কিন্তু খুব সুন্দর লাগছে। একদম পুরো এই ক্লাবের উপরে সারি সারি হনুমান। এত হনুমান আমি একসঙ্গে এই প্রথম দেখলাম, এত হনুমান এর আগে আমি দেখিনি। আর এরা শুধু যে হনুমান না, এদের বাচ্চা কাচ্চারাও আছে, মানে পুরো ফ্যামিলি সহ এরা এখানে আছে। খুব ভালো লাগছে দেখে। চলো তাহলে যাওয়া যাক এখান থেকে। এদের তো দেখলাম, তো এখান থেকে যাওয়া যাক। এখানে হনুমান কি এরকম আসতে থাকে? আচ্ছা, মানে এই প্রথম নাকি এর আগে আরও অনেকবার এসছে? প্রায় থাকে এরা।
এদের কেউ কিছু বলেন না, মানে কেউ মানে এদের কেউ কিছু বলে না, এরা বলেন। আমার লোকের বলে। আচ্ছা মাঠে ঘাটে ফল ফালি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা সবজি মবজি কিছু খায়। আচ্ছা আচ্ছা, না এরা যেহেতু বন্যজন্তু, এদের না কিছু বলা উচিত না। এরা কিন্তু হ্যাঁ, এদের তো খাবারের জন্য অনেক সময় কি ওরা তো বোঝে না, হয়তো কোনো বাড়িতে গেল খাবার নিয়ে নিল, কেড়ে নিল, ও ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকে যায়। তারপর যদি কেউ মেয়েছেনে তাড়াতে আসে তারা দেখে খাবার তুলে দেয়। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। এরকম হয়? আচ্ছা, এরা কি শুধু এই আশেপাশেই থাকে নাকি ওই দূরে দূরেও যায়? না না, আশেপাশেও থাকে, দূরেও যায়। আচ্ছা, যখন আসে তখন কি আপনারা খেতে টেতে দেন? না, খেতেটা তো দেওয়া হয় না। আচ্ছা, ওই গাছে আম, পেয়ারা, সময় পেয়ারা এইসব খায়। ও আচ্ছা, মানে গাছের থেকে যা যা ফল টল পায় তাই খায়। আচ্ছা, সবসময় কি এখানেই থাকে? না, ও 3-4 দিন বাদ বাদ আসে। আচ্ছা আচ্ছা, মানে এই এলাকা দিয়ে ঘোরাঘুরি করে। হ্যাঁ, এই এলাকায় হনুমান আছে খুব। ওই আচ্ছা। আসে যখন ওইরা খুব ক্ষতিও করে। আচ্ছা, ক্ষতি যেরকম কিরকম ক্ষতি করে? খুব ক্ষতি, কলা গাছে হয়তো কাদি পড়েছে, সেই আচ্ছা। কাদি শুদ্ধ ভেঙে ফেললো। আচ্ছা আচ্ছা তারপর পেঁপে গাছের মাথাগুলো ভেঙে দেয়। আচ্ছা আচ্ছা ওই আমও হয়তো কাঁচা আম, সেই আমকে খাওয়া খাওয়া করে সব ফেলে দেয়। আচ্ছা আচ্ছা, এরকম। অত্যাচার করে। আচ্ছা কাঁঠালের সময় কাঁঠালগুলো, কাঁচা কাঁঠাল খেতে পারবে না, তাও কামড়ে কামড়ে ফেলে দিবে। আচ্ছা আচ্ছা, ও মানে মোটামুটি এরকম করে ঠিকই, কিন্তু কেউ কিছু মানে না, ওদের কি বন্য জন্তু, অবুঝ হ্যাঁ, জন্তু। হ্যাঁ। আচ্ছা মাঝে খুবই অত্যাচার করছিল, মানে 2-3 বছর আগে মানুষকে কামড়ে দেওয়া, আচ্ছা অনেককেই কামড়েছে এখানে। আচ্ছা আচ্ছা, তখন ওই বন দপ্তরে খবর দিয়ে হ্যাঁ ওরা খাঁচা মতন দিয়ে গেছিল, তা একজনের বাড়ির ছাদের পরে ওইটা লাগিয়ে রেখেছিল। আচ্ছা একটা হনুমান ধরে নিয়ে গেছিল, তাও ও আচ্ছা। কি সব পারে না? হ্যাঁ, মানে এত হনুমান কি করবে? কি করবে, ধরতে তো পারবে না, বন দপ্তর আসবে এসে কি করবে? এরা তো মানে ছাড়া অবস্থায় এরা থাকবে, এরা তো খাঁচার মধ্যে আটকা ওরাই অবস্থায় থাকবে। একটা খাঁচা দিয়ে গেছিল, এই আমাদের পেছন বাড়ি, এটা তো আচ্ছা, আমাদের বাড়ি না, আমরা তো ওদিক দিয়ে। আচ্ছা আচ্ছা খাঁচার মধ্যে খাবার দিয়ে রেখেছিল, একটাই হনুমান ধরা পড়েছিল। আচ্ছা, আর ধরতে পারেনি না? এরা এভাবে ছাড়া অবস্থা আছে ভালো, কিন্তু যদি এই যে ক্ষতিটা আছে, করছে। মানুষের হয়তো ঘাড়ের পরে এসে পড়লো, খুব ইয়ে করে। আচ্ছা, এই যে এখানে রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করছে, হ্যাঁ হ্যাঁ। এখন শান্তশিষ্ট মনে হচ্ছে, কিন্তু যখন এই ফল টল নষ্ট, ওদের মত মতো, ওদের যখন যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় তুমি থাকলে এরকম বললে দিয়ে খাবার দিয়ে চলে যাবে। চলে যাবে। আচ্ছা, তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম যে এখানে এই জায়গায় কিন্তু এই জায়গাটা অনেক হনুমান এখানে থাকে, এবং এখানে আশেপাশেও অনেকের ক্ষতি করে, কিন্তু তারপরেও কেউই কোনো কিছু বলার অধিকার নেই। বন দপ্তরে খবর দিলে তারা একবার এসে খাঁচা দিয়ে গেছিলো, কিন্তু একটাই শুধুমাত্র হনুমান ধরা পড়েছিল, আর বাকি এখানে যারা হনুমান, অনেক হনুমানই আছে এখানে, আর এখানেই থাকে। আর দেখে খুবই ভালো লাগলো, কিন্তু ওই যখন এলাকাবাসীর ক্ষতি করে তখন তারা কিছু বলতে পারে না, কিন্তু ক্ষতি যখন তাদের করে তখন তাদের খারাপই লাগে। কিন্তু তারপর অনেকে খাবার টাবার দেয় এরাও একটা খুব সুন্দরভাবে এখানে রয়েছে। তো একটা ভালো লাগলো দেখে যে এত সুন্দর ওরা এখানে বসবাস করছে। অ্যাকচুয়ালি এদেরও তো পৃথিবীতে এদেরও অধিকার রয়েছে, এদেরকেও শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকার রয়েছে, কিন্তু আস্তে আস্তে মানুষ বসতবাড়ি করে নিজেদের অস্তিত্ব, মানুষ যেরকম টিকে রাখবে সেরকম এদেরও উচিত। এরাও এদের অস্তিত্ব যেহেতু আস্তে আস্তে, এদের সংখ্যা যেহেতু দিনে দিনে কমে যাচ্ছে, সেজন্য এদেরও শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকারটা নিশ্চিত করা আমাদের উচিত। তো চলো আরেকটু সামনে গেলেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো বন্ধুরা, এখানে রয়েছে একটা জলের ট্যাঙ্ক, এই জলের ট্যাঙ্কের পাশেই কিন্তু রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো এইখানে জলের ট্যাঙ্ক, যেটা এখানে PHED ইয়ার 2010, এটা কিন্তু এখানে রয়েছে এই জলের ট্যাঙ্কটা, এর পাশেই রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। ধরো এখানে রয়েছে একটা জলের ট্যাঙ্ক, যে জলের ট্যাঙ্কটা ব্যারাকপুর জোন জলের ট্যাঙ্ক বলে এখানে লেখা আছে। আর এই জলের ট্যাঙ্কের ঠিক পাশেই এটাই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হোম হচ্ছে, বাড়ি হচ্ছে এটা। এখানে লেখা আছে স্মৃতির রেখা, আর এখানে লেখাও আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি, স্থাপিত 1940 সালে এটা স্থাপিত হয়। আর ব্যারাকপুর থানা, গোপালনগর, এই জায়গাটার নাম ব্যারাকপুর, আর থানা হচ্ছে গোপালনগর, উত্তর 24 পরগনা। এটাই কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি।
আমি একটু আস্তে আস্তে ভিতরে ঢুকবো। ভিতরে কিন্তু দেখা যাচ্ছে। তো ভিতরে ঢোকার আগে তোমাদের একটু বাইরে থেকে দেখাই যে কীরকম লাগছে। আমি একদম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। আর ভিতরে এখন যাব, একটু ভিতরে যাব, যেহেতু জানি না বাড়িতে কেউ আছে কি না। এখানে বাড়িতে কি কেউ থাকে? এখানে কেউ থাকে না। তো এখানে শুনলাম যে এখানে কেউ থাকে না, কিন্তু আমি একটু যাব ভিতরে গিয়ে দেখব যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা ঠিক কেমন ছিল। চলো তাহলে যাওয়া যাক। তো এটাই হচ্ছে মূল ফটক। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম শতবার্ষিকী উদযাপন হয়েছিল, তারই একটা এখানে ব্যানার লাগানো রয়েছে। 12ই সেপ্টেম্বর 2023, মানে 2023 সালে এটা এখানে জন্ম শতবার্ষিকী উদযাপন হয়েছিল। আবার এবছর আবার হয়তো এই উদ্যোগে জন্ম শতবার্ষিকী উদযাপন হবে বলে এটাই আশা করছি। তো সহযোগিতায় মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর, বনগাঁ, উত্তর 24 পরগনা। তথ্য সংস্কৃতি দপ্তর যেটা আছে, মানে বনগাঁ তথ্য সংস্কৃতি দপ্তর এটা জন্ম শতবার্ষিকীটা উদযাপন করেছিল। তো চলো একটু ভিতরের দিকে যাই। এখানে হচ্ছে এই গেট রয়েছে। এই গেটটা সেই অনেক দিনের পুরনোই হবে সম্ভবত। তো আস্তে আস্তে যাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে রাস্তাটা, সেই রাস্তা ধরে আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটু লেখা রয়েছে, কিছু লেখা রয়েছে, সেভ ট্রি সেভ লাইফ, এটা কিন্তু এখানে লেখা আছে। তো এই বাড়িতে যদিও এখন কেউ থাকে না, তো এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সত্যি এখানে পরিবেশ খুব সুন্দর, খুব মানে ছায়া ঘেরা পরিবেশ। আর এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, তার এই যে রাস্তাটা, বাড়ির রাস্তাটা, এই রাস্তাটার উপরে শ্যাওলা জমে গেছে, পিচ্ছিল পিচ্ছিল লাগছে। আর এটাই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে, মানে এটা হচ্ছে বাড়ি। তো ভিতরে কিছু মূর্তিও রয়েছে, সেটা তোমাদের দেখাবো। তো বন্ধুরা, একদম বাড়ির সামনে আমি চলে এসেছি। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, যিনি চাঁদের পাহাড় লিখেছিলেন, সবার ফেভারিট, মানে সবার পছন্দের ছোট গল্প। আমি এই চাঁদের পাহাড় যে উপন্যাসটা আছে, আমি প্রথম এটা পড়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল চাঁদের পাহাড় উপন্যাস। পথের পাঁচালী সহ আরও অনেক ওনার লেখা রয়েছে, যে লেখার মাধ্যমে উনি কিন্তু বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। সেই ওনার বাড়ির সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। তোমাদেরকে দেখাবো আরও কিছু, যে ভিতরে, এই বাড়ির ভিতরে আরও কী রয়েছে। তো এটাই হচ্ছে আমাদের বিশ্ববরেণ্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো এখানে একটা, ভিতরে দেখার আগে এখানে একটা ব্যানার রয়েছে। তো সেই ব্যানারে কী লেখা আছে একটু দেখব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 129তম জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা ও প্রণাম জানাই। এটা একটা স্কুল থেকে, শ্রী পল্লী প্রিয়নাথ উচ্চ বিদ্যালয় থেকে এই ব্যানারটা এখানে লাগানো হয়েছে। আর এখানে ভিতরে ওনার কালপঞ্জি, মানে ওনার জন্ম হচ্ছে 1894 সালে, মৃত্যু 1950 সালে। এখানেই জন্ম ওনার। পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী, মাতা মৃণালিনী দেবী, ভ্রাতা ইধুভূষণ, আর জাহ্নবী সরস্বতী, নুটু বিহারী। ওনাদের সবারই মৃত্যু হয়েছে। আর শিক্ষা জীবন সম্পর্কে আরও কিছু লেখা এখানে রয়েছে। ওনার ঘরের ভিতরে কী রয়েছে সেটাই তোমাদের এখন দেখাচ্ছি। এখানে একটা মূর্তি রয়েছে, এটা রয়েছে ডান পাশে। এটা আমি তোমাদের দেখাই ঘরটা, এটা হচ্ছে ডান পাশে এই মূর্তিটা রয়েছে। এই মূর্তিটা রমা কল্যাণী বন্দ্যোপাধ্যায়, উনি কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিণী ও প্রেরণা। মানে রমা কল্যাণী বন্দ্যোপাধ্যায়, উনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিণী ছিলেন। তো ওনার মূর্তি এখানে রয়েছে এই পাশে। আর এই পাশে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি রয়েছে, সেটা তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এই পাশে যে মূর্তিটা রয়েছে, এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। আর এই বাড়িটার নাম রাখা হয়েছে স্মৃতির রেখা। আর এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। ওনার মূর্তিটা তোমাদের একটু কাছ থেকে দেখাই।
এটাই হচ্ছে ওনার মূর্তি। তো দেখতে পাচ্ছ এই সাইডটা, এই ঘরের এই সাইডটায় এরকমভাবেই রয়েছে সব কিছু। আর এটা হচ্ছে কথা সাহিত্য মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি এখানে রয়েছে। আর ওনার ঘরের দরজা। এখানে এখন কেউই থাকে না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর ওনার সহধর্মিণী রমা কল্যাণী বন্দ্যোপাধ্যায়ের দুটো মূর্তি এই ঘরের দুপাশে এরকম রয়েছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। এরকমই রয়েছে। আর তাছাড়া এখানে আর কিছু সেরকম দেখানো নেই। এখানে এই ঘরের মেঝেতে এরকম আলপনা কাটা রয়েছে, এটা পরবর্তীতে আলপনা কাটা রয়েছে। আর একটা এখানে ব্যানার রয়েছে, সেই ব্যানারে কী লেখা রয়েছে সেটাও তোমাদের দেখাবো। ওরা এখানে একটা লেখা রয়েছে, সেই লেখাটা কি রয়েছে সেটাই তোমাদের পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে আবেদন। এই গৃহে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাস করতেন। এই গৃহ একটি পবিত্র মন্দির। এর প্রতিটি দেওয়াল পবিত্র। দেওয়ালে কিছু লেখা বা অন্য কোনোভাবে এই গৃহটি কলুষিত করা থেকে দয়া করে বিরত থাকুন। মিত্রা বন্দ্যোপাধ্যায়। ওনারই মিত্রা বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কী হন সেটা আমার জানা নেই, তবে ওনারই বংশর মানে উত্তরাধিকারী সেটাই মনে হচ্ছে। আর এইখানে একটা যে বিভূতিভূষণের বন্দ্যোপাধ্যায়ের নাম অনুসারে একটা অভয়ারণ্য করা হয়েছে, সেটাও এখানে একটা তার ছবি দেওয়া রয়েছে। কখনো এই অভয়ারণ্যে গিয়ে তোমাদের দেখাবো। আর নীলকুঠি আর এই অভয়ারণ্য পাশাপাশি রয়েছে, সেখানে কোনো একদিন যাব, গিয়ে তোমাদের দেখাবো। এটা বিভূতিভূষণ অভয়ারণ্য, পারমাদন, বিভূতিভূষণ স্মৃতি বিজড়িত পারমাদন অভয়ারণ্য। তো এখানে আর রয়েছে। আর এখানে কিছু ছবিও দেখতে পাচ্ছি। আর এখানে কিছু লেখা আছে, সেটা ঠিক পড়া যাচ্ছে না। তো এটাই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তোমাদের একবার উপাস থেকে এই পাশ পর্যন্ত তোমাদের একবার দেখাচ্ছি। এরকমই বন্ধুরা, এটাই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। ওনার বাড়িতে কিছু গাছ রয়েছে, এরকম কিছু গাছ রয়েছে। এই গাছ হয়তো উনি যখন এখানে বসবাস করতেন সেই আমলের কিনা সেটা আমার জানা নেই, তবে দেখে মনে হচ্ছে না যে অতদিন সেই সময়ের কোনো গাছ এখানে আছে। হয়তো থাকতেও পারে, ঠিক আমার জানা নেই। সামনের ওই গাছটা হয়তো অনেকটা পুরনো বলে মনে হচ্ছে। তো আমি এখন এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রয়েছি। একদম বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, বাড়িটা এরকমই। এই বাড়িতেই উনি বসবাস করতেন। এই বাড়ির প্রত্যেকটা দেওয়াল এবং এখানে এই বাড়িটা সম্পূর্ণ ওনারই ছিল, এই ঘরে উনি থাকতেন। তো এটাই হচ্ছে সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি বলা যায়। তো এটা তোমাদের দেখালাম। এখন এখান থেকে আমি আস্তে আস্তে বিদায় নিচ্ছি। এখান থেকে বেরিয়ে আমি যাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ওখানে একটা আছে, বিভূতিভূষণ ঝুলন্ত ব্রিজ বলে একটা আছে, ওইখানে যাব। বিভূতিভূষণ ঝুলন্ত ব্রিজ ইছামতি নদীর উপরে, সেটা তোমাদের দেখাবো। আর ওইখানে পরিবেশটাও খুব সুন্দর, আমি আগে একবার এসেছিলাম, তো ওই জায়গাটায় যাব এখন এখান থেকে। তো বন্ধুরা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে আমি এখন যাচ্ছি বিভূতিভূষণ ঝুলন্ত ব্রিজ বা বিভূতিভূষণ যে পার্ক আছে একটা, এই পাশেই রয়েছে। এখান থেকে মাত্র 200-300 মিটার ডিস্টেন্স হবে, পায়ে হেঁটেই যাওয়া যাবে। আমি এখন সেখানে যাচ্ছি, বিভূতিভূষণ ঝুলন্ত ব্রিজ আর বিভূতিভূষণ মেমোরিয়াল পার্ক যেটা আছে ওইখানে যাব। ইছামতি নদীর উপরেই বিভূতিভূষণ ঝুলন্ত ব্রিজটা রয়েছে, ওখানে যাব। ওখানে কীরকম ওইখানকার পরিবেশ সেটাই তোমাদের দেখাবো। এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, মানে তাদের ফ্যামিলি এখানে আগে থাকতো, মানে উনি থাকতো, তারপরে কি তাদের ফ্যামিলি ব্যারাকপুরে থাকে? এখন ব্যারাকপুর থাকে। আচ্ছা, এখানে কতদিন আগে থেকে এখানে উনি থাকতেন, মানে ওনার ফ্যামিলি থাকতো আর কি এখানে? উনি 1947 সালে মারা গিয়েছেন। হ্যাঁ, স্ট্যাচু আছে, হ্যাঁ, স্ট্যাচু লেখা আছে। তারপর ওনার ঘাটশিলা একটা বাড়ি আছে, সেই ঘাটশিলায় গিয়েছিল। আচ্ছা, ঘাটশিলার থেকে মারা যান। আচ্ছা আচ্ছা। তারপরে ওনার ফ্যামিলি এখানে থাকে, এখান থেকে তখন কেউ দেখাশোনা করে, তখন ওনার শ্বশুর নিয়ে যায়, নিয়ে গিয়ে দেখাশোনা করে। দেখেছেন কি ওনাদের ফ্যামিলিকে? যথেষ্ট দেখেছি, যথেষ্ট নাড়াচড়া করেছি, যথেষ্ট কথাবার্তা হয়, পাশেই বাড়ি আমাদেরই আত্মীয়। আচ্ছা, আপনার আত্মীয়? আমাদের মামার মার করে করছি। আচ্ছা মাতৃ। আচ্ছা,
মানে আপনাদের আত্মীয়, তাহলে তো আপনাদের মানে সেইভাবে ওই বাড়িতে গেছেন বা ওইখানে মানে। যত সাধারণ প্রধান ছিল। আচ্ছা, তো উনি কেমন মানে যখন ছিল এখানে, আপনার মানে তখন বয়স কত ছিল যে আপনি কি দেখেছেন? আমার ওই আনুমানিক 10-12 বছর বয়স। 10-12 বছর তখন কবি এখানে ছিলেন, আপনি দেখেছেন? যা দেখছি আচ্ছা, ওনার ছেলে তারাদার বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, আমরা সব একসঙ্গে একযোগে। আচ্ছা তাই নাকি? খাওয়া দাওয়া খেলাধুলা একসঙ্গে, মানে সেই স্মৃতিগুলো মনে পড়লে কেমন মনে হয় যে কবি যে এখানে। বাবা সে সমস্ত মনে পড়লে পরে এখনকার যুগের সঙ্গে তার পাত্তা পাবে না, কোনো দিনই পাত্তা পাবে না। কারণ আগে যে সমস্ত সব আনন্দপ্রিয় দিন ছিল, এখন তো সে আনন্দপ্রিয় দিন নেই, এখন অশান্তির দিন পড়েছে। একদম, যার পরে সে শান্তিপ্রিয়, হয়তো মানুষের খাওয়া দাওয়ার কষ্ট পেত, আর্থিক অবস্থা মানুষের কম ছিল, কিন্তু আদান প্রদান ভালোবাসা বা ছোট বড় জ্ঞান কাণ্ড মান বুঝে চলাফেরা আগে ছিল, আগে ছিল, কিন্তু এখন নেই। এখন সবাই অনেকটা স্বার্থপরের মতো যার তার হয়ে গেছে। শুধু তাই না, বলবো কি, তার ছেলেরাও মানে যে তার দাদুকে চিনতে পারেনি। আচ্ছা, মানে আপনি তো ওনাদের আত্মীয়, তো ওনাদের ফ্যামিলি আপনাকে আসে আপনার বাড়িতে, আপনাদের বাড়িতে, বা আপনার সঙ্গে যোগাযোগ আছে ওনাদের সঙ্গে? রিসেন্টলি যোগাযোগ খুব একটা নেই, তার কারণ হচ্ছে কি যে কোনো কিছু ব্যাপারে একটা আমাদের ভেতরে একটা ইয়ে হয়, গণ্ডগোল হয়। আচ্ছা, সেই কারণের জন্যে আগে ছিল যথেষ্ট খাওয়া দাওয়া আসা যাওয়া, আমরা যেটা ওনারা আসতো। আচ্ছা, কিন্তু পরবর্তীতে যেন একটু ভাঙা গড়া মতন হয়ে গিয়েছে। আচ্ছা, এখন কেউ কাউকে চিনতে পারে না, সমস্যা মানে আত্মীয়তার সম্পর্ক থাকলেও পরিচয় দেয় না। এটা মানে যে আত্মীয় হয়েও আপনারা মানে সেই সম্পর্কটা ওরা মানে সেইভাবে যোগাযোগও নেই, আসেও না এখানে খুব একটা। আমার নামটাই দিয়েছেন বিধবার স্ত্রী, তাই? চন্দন মুখার্জি। ঘাটশিলায় যাচ্ছিলেন বেড়াতে। আচ্ছা, দাদা বৌদি। আচ্ছা, তা ওই এক মাঠে এক কৃষকরা কাজ করে তো। আচ্ছা, তা একটা মেয়ে ওই ভাত নিয়ে গিয়ে ওই ভাইকে ডাকতো, তার নাম ছিল স্বর্ণ। আচ্ছা, চন্দন আয় ভাত খেয়ে যা, ভাত খেয়ে যা। ওই কথাটা শুনে বৌদি লিখে রেখে দেন ওই নাম। আচ্ছা, লিখে রেখে দিয়ে বাড়িতে এসে মাকে বলে, কাকিমা এবার তোমার ছেলেই হোক আর মেয়েই হোক নাম রাখবো, আমি কেউ রাখতে পারবো না। তা বলছে দেখো, আচ্ছা, তাহলে মেয়ে হলেও আমি নাম রাখবো, ছেলে হলেও আমি নাম রাখবো। আচ্ছা, তা আমি হলাম। আচ্ছা, আমি হলে পরে আপনার নাম রাখলাম, আমার বৌদির নাম রাখবো ওই চন্দন। আচ্ছা, মানে আমরা এমনই ছিলাম যে তারা বন্দ্যোপাধ্যায় আমি ওই বৌদি মধ্যখানে শুতো, আমরা দুজনের পাশে শুতাম। আচ্ছা, হ্যাঁ, ওই পেটের উপর পা দিয়ে কত রকমের আমাদের ছোটোবেলার তখন কত গল্প, হ্যাঁ, কত কী বলতো আমরা শুনতাম, শুয়ে ঘুমিয়ে আচ্ছা, গল্প করে আমাদের শোনাতো। তারপরে দাদা স্কুলে মাস্টার ছিলাম তো, হ্যাঁ, স্কুলে যখন যেতেন তখন ওই আমরা ওই আমতলায় বসে তখন ওই আগেকার ওই বাঘবন্দি খেলা ছিল, হ্যাঁ, আমরা ওই বাঘবন্দি ওই বৌদি শিখিয়ে দিয়েছিল আমাদের খেলা করার সময়। ওই খেলতাম, বেশ দাদা ভাতটা খাওয়া হয়ে গেল, হয়ে গিয়ে আমরা যে কজন থাকি, 2জন থাকি 3জন থাকি, ভাতের দলা করে ওই ডেকে এই হাত দিয়ে ওই এক করে হাতের দলা দিত। কতটা আন্তরিকতা আগেকার দিনে ছিল, এখন তার নামমাত্র নেই। কিন্তু সেই কথাটাই বলছি যে আগের দেশের দিনগুলো বাবা এখন সমস্ত মনে করলে পরে খুব দুঃখ লাগে, চোখ দিয়ে জল এসে যায় সেই সমস্ত। এখন সব ভিন্ন ভিন্ন হয়ে গেছে।
এখন পাশের বাড়ির সাথে পাশের বাড়ির কোনো যোগাযোগ নেই। যোগাযোগ নেই। যোগাযোগ নেই। আর আগে পুরো গ্রাম একসঙ্গে একসঙ্গে। মিলেমিশে ছিল। এই কলকাতা পাশাপাশি বাড়ি কেউ কারো খবর রাখে না, না, কিন্তু আমাদের পল্লী অঞ্চলে একটা গ্রামের লোক কার কি হয়েছে না হয়েছে প্রতিদিন প্রত্যেকেই খবর রাখে। তার উপরে একটা আপদ বদলে সব ছুটিয়ে যাওয়া, তাকে দেখা, হয়তো আর্থিক দিক থেকে কষ্ট ছিল সবার, কিন্তু ও তো সহযোগিতাটা পেত। একদম একদম, মানে সব মানে এই বাড়িতে খাবার না হলে অন্য বাড়িতে গিয়ে খেত, হ্যাঁ, তাতে মানে কেউ কিছু মনে করতো না, কেউ কিছু মনে করতো না, ডেকে ডেকে খাওয়াতো। এই খেয়েছিস না, আয় খেয়ে দিল, খেয়ে যা, বেলা হয়ে গেছে এখন খাসনি, আয়। এই আন্তরিকতাটা সমান শেষে। আর এখন সেই না রে বাবা, এখন আর সেই দিন নেই। কে কি খেলো, কে কি না খেলো, কে বাঁচলো, কে গেল, সে ভাবটা যুগটা পড়েছে খারাপ। 78 তারাদাসের বউ অসুস্থ তো, আগে আসতো, এখন আসতো না। ওনার এখন আছে শুধু ওনার ছেলেরা, মানে কবির কবি ছেলে নেই, কবি ছেলে মারা গিয়েছে। আচ্ছা, ছেলের বউ আছে, পুত্রবধূ আছে, আছেন, আর 2 নাতি আছে। 2 নাতি আছে। আচ্ছা, ব্যারাকপুরের ওখানে ওনারা এখনো মানে ওখানে থাকছেন। আর এখানে কবির জন্ম শতবর্ষ প্রত্যেকবারই প্রত্যেক ভাদ্র মাসে হয়, 28শে ভাদ্র ওনার জন্মতিথিতে আমাদের এই অঞ্চলের থেকে করে সব। কিন্তু ওনার বংশের কেউ আসেন না সেই দিনে। আগে আসতো, এখন ওই বললাম মন যদি চাই তো হয়তো আসে না, তো আসে না। তো বন্ধুরা, এমন একজনকে পেয়ে গেছিলাম যিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরই আত্মীয়। ওনার সঙ্গে কথা হলো, আর তোমাদেরকে ওনার কথা তোমরা শুনলে যে উনি কি বললো, মানে যে উনি কবির সহধর্মিণী ওনার নাম রেখেছিল, এবং ছোটোবেলায় ওনার বয়স যখন 10 বছর ছিল তখন উনি কবিকে দেখেছেন। ওই বাড়িতে বিশেষ করে উনি যাতায়াত করেছেন, এবং ওনার বাড়ির ঠিক পাশেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ছিল। সেটাই তোমাদের দেখালাম। তো চলো আমরা সেই বিভূতিভূষণ ঝুলন্ত ব্রিজের ওখানে যাব। তো বন্ধুরা, এইখানে এই যে রাস্তার ওই পাশেই সেই বিভূতিভূষণ ঝুলন্ত ব্রিজটা রয়েছে, আর ওইদিকে যাব এবং গিয়ে তোমাদের দেখাবো যে ওই ব্রিজটা কেমন আর এখানের পরিবেশই বা কেমন। বন্ধুরা, এটাই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ, ঝুলন্ত সেতু। তো এখানে লেখা আছে, সাবধান, ঝুলন্ত সেতুটি কেবলমাত্র পথচারীদের জন্য, ভ্যান, টোটো, রিক্সা চলাচল সম্পূর্ণরূপে নিষেধ, বিদ্রোহ সেতুর রেলিংয়ে কেউ হেলান দেবেন না। তো এটাই হচ্ছে সেই সেতু। তো অনেক গাড়ি টাড়িও কিন্তু এখান থেকে পার হচ্ছে, যদিও বা সেটা বারণ আছে। তো এইটাই হচ্ছে সেই বিভূতিভূষণ ঝুলন্ত সেতুটা কিন্তু দুর্বল, কিন্তু তারপরেও এখান দিয়ে যানবাহন চলছে, সেটাই লক্ষ্য করছি। যদিও বা এখানে কিন্তু সাবধানতা দেওয়া রয়েছে যে এই ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল করা যাবে না। আর এই পাশেই এটাই হচ্ছে ইছামতি নদী। এই ইছামতি নদীটা বনগাঁর ওই দিকটা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, মানে এই নদীটাই, ইছামতি নদীটাই ডিরেক্টলি বাংলাদেশে চলে গেছে। এখানে বোটিং হয়, কিন্তু এখন হয়তো সেটা হয় কিনা জানি না, মানে এখন কচুরিপানা একদম ভর্তি এই জায়গাটা। আর এটাই ঝুলন্ত সেতু। কলকাতায় যেরকম বিদ্যাসাগর সেতুটা ঝুলন্ত সেতু, এটাও ঝুলন্ত সেতু, বিভূতিভূষণ ঝুলন্ত সেতু। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। অনেকে এখানে এসেছে এবং অনেকে এখানে বসে আড্ডা দিচ্ছে আর কি। বন্ধুরা, এই ঝুলন্ত সেতুতে আমি এখন দাঁড়িয়ে আছি। এই ঝুলন্ত সেতুটা দুর্বল সেতু, যে কোনো মুহূর্তে মানে কখন যে ভেঙে পড়বে বলা মুশকিল। তো তারপরে এখান দিয়ে অনেক ভারী যানবাহন চলাচল করে। তো অনেকে এখানে বসে আছে, আড্ডা দিচ্ছে। আর এখানে আমি এখন দাঁড়িয়ে আছি, আর পাশে নিচে রয়েছে এটা ইছামতি নদী, যেটা বাংলাদেশের মধ্যে চলে গেছে। আর এই পাশে বিভূতিভূষণ মেমোরিয়াল পার্ক বলে এই পাশে আছে, এটা হচ্ছে বিভূতিভূষণ মেমোরিয়াল পার্ক। আর এই পাশে এটাই হচ্ছে বিভূতিভূষণ ঝুলন্ত সেতু। এই যে ভারী যানবাহন চলাচল নিষেধ, তাও চলছে। তো অনেকেই এখানে মানে এসছে, এখানে এসে এখানে বসে আছে, আড্ডা দিচ্ছে। তো ভালো জায়গা এটা। তোমরা কি এখানে আসো, মানে এখানে বাড়ি তোমাদের? না, আমাদের
ব্যারাকপুরে বাড়ি? এখানে কোথায় বেড়াতে এসছো? আমি আইছি ঘুরতে। ও ওই জায়গাটা, ও আচ্ছা ব্যারাকপুর, ও আচ্ছা এই ব্যারাকপুর না, একবার কলকাতার ওইদিকে একটা ব্যারাকপুর আছে, আমি বলছি সেই কলকাতার ওইদিকে ব্যারাকপুর। তো এই জায়গাটা ভালো লাগে না তোমাদের আসতে, এখানে আড্ডা আড্ডা দিতে? পড়াশোনা করো তোমরা? আচ্ছা, এখানে আরও অনেকে আছে। আচ্ছা, এখানে পিকনিক টিকনিক হয়? হ্যাঁ পিকনিক হয়? পিকনিকটা কোন দিকে হয়? ও ওই মাঠে হয় পিকনিক। আচ্ছা, আর এখানে মনে হয় অনেক লোক আসে না বিকাল হলে? আর এখান দিয়ে কি ওই মানে টোটো অটো এগুলো চলে এখান দিয়ে? টোটো যায়, কিন্তু ভারী যানবাহন চলাচল তো নিষেধ লেখা আছে, তারপরেও যায়, মানে টোটোটাই যায়, এমনি অন্য আর ভারী টোটো ছাড়া আর অন্য কিছু যায় না। এমনি বাইক চলাচল করে তো সবসময়, সেটা দেখি, সাইকেল বাইক, তো টোটোটাও যায়। তো অনেকে এখানে এসে আড্ডা আড্ডা দেয় আর কি। আচ্ছা, এখানে বোটিং হয়? বোটিং মানে নৌকোয় করে আর কি, ঘুরিয়ে দেখায়? আগে হতো। আচ্ছা, পরিষ্কার নেই। ও পরিষ্কার নেই, ওই জন্য হয় না। এই নদীটা বাংলাদেশের ভিতরে চলে গেছে এখান দিয়ে, ইছামতি নদী তো এটা। মাছ টাছ ধরে এখানে এই নদীতে? ওইখানে মাছ টাছ ধরে। আচ্ছা, আপনার বাড়ি কি এখানে? আর এইখানে এই পাশে এটা যে বিভূতিভূষণ মেমোরিয়াল পার্ক, এটা কি পার্ক? পার্ক বলতে না, এটা গেস্ট হাউস। গেস্ট হাউস, এখানে কি থাকতে পারে? স্টাফ যে, আচ্ছা, গেস্ট হাউস বলতে সরকারি গেস্ট হাউস যেটা, মানে এমনি বাইরে থেকে যদি কেউ এখানে থাকতে চায় সেটা থাকতে পারবে না? আচ্ছা, বুঝলাম। এই বিল্ডিংটাই গেস্ট হাউস। ওখানে একটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি রয়েছে। আচ্ছা আচ্ছা, এইখানে টোটো যাচ্ছে এয়ারপোর্ট দিয়ে, তো এটা তো বাইরে লেখা আছে দেখলাম যে মানা, তারপরেও যাচ্ছে, তো কেউ কিছু বলে না? লোক নেই তো বুঝতে পারি, মানে এখান দিয়ে টোটোর থেকে আর কোনো ভারী যানবাহন যায় না, অটো যায় না, শুধু টোটোটা যাচ্ছে। বাইক গেলে তাও সমস্যা নেই, কিন্তু টোটোতে যখন যাত্রী নিয়ে রানিং অবস্থায় যায় তখন তো এটা তো এই যে নড়ছে, এটা কি ঝুলন্ত রয়েছে না ব্রিজটা? পুরোপুরি ঝুলে রয়েছে। আচ্ছা, যেরকম কলকাতায় একটা আছে বিদ্যাসাগর সেতু, ঝুলন্ত সেতু, এটাও ঝুলন্ত। আপনাদের এইখানে এই সেতুটার জন্য অনেক আকর্ষণীয় না, মানে অনেক দূর দূরান্ত থেকেও আসে অনেকে। একটা জিনিস জানতে চাইবো, বলছি এই ব্রিজে কি টোটো চলা পারমিশন আছে? মানে জিজ্ঞাসা করছি আর কি, ওখানে তো লেখা যে ভারী যানবাহন চলবে না। তো এখানে দেখতে পাচ্ছি, তো দেখতে পাচ্ছি এইখানে ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি রেগে গেল। তো এরকমই ব্যাপার, যে জিনিস পারমিশন নেই সেই জিনিস করছে, আবার রেগেও যাচ্ছে, এটাই একটা ব্যাপার। কেন তো ভারী যানবাহন চলাচল নিষেধ রয়েছে, তারপরে ওনারা যাচ্ছেন, আর এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের সমস্যা হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে দাঁড়িয়ে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি ভারী যানবাহন চলাচল করে তো এই দুর্বল সেতু যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। তো বন্ধুরা, এই ব্রিজের একদম আমি নিচে নেমে এসেছি, আর এই ব্রিজটা অ্যাকচুয়ালি অনেক দুর্বল একটা ব্রিজ, কিন্তু এখান দিয়ে টোটো চলছে, মানে টোটো যাত্রী নিয়ে রেগুলার একটার পর একটা টোটো এখান দিয়ে চলাচল করছে, যেটা কিন্তু এই ব্রিজটার পক্ষে কিন্তু অনেকটাই মানে কঠিন ব্যাপার, যেহেতু ব্রিজটা অনেক পুরনো, সেহেতু একটু দুর্বল একটা ব্রিজ। এই ব্রিজটা ঝুলন্ত ব্রিজ, যে কোনো মুহূর্তে তার বা কেবল ছিঁড়ে গেলেই ব্যাস পড়ে যাবে, একটা দুর্ঘটনা ঘটবে। অনেকে এখানে এসে দাঁড়িয়ে থাকে, এই ব্রিজের উপরে দাঁড়িয়ে যারা থাকে তারা এখানে ভালো লাগে, প্রকৃতির দৃশ্য এখানে তারা দেখে, ভালো লাগে তাদের। কিন্তু এই যাত্রী বোঝাই টোটো, সেটা কিন্তু রানিং অবস্থায় এখান দিয়ে যেতে দেখলাম। সেটা কিন্তু যখন আমি জিজ্ঞাসা করলাম ওই টোটোওয়ালাকে, টোটোওয়ালা রীতিমতো খেপে গেল, বলছে যে এখানে লোক দাঁড়িয়ে আছে, তাতে সমস্যা নেই। এখানে লোক দাঁড়িয়ে আছে, তাদের একটা ওয়েট কম, কিন্তু একটা গাড়ি যখন যাবে তখন ওয়েট কিন্তু অনেক বেশি। তো এই যে এরকম এইভাবে কিন্তু এখান দিয়ে চলাচল করে আর কি এই জায়গাটা। এটা হচ্ছে বিভূতিভূষণ ঝুলন্ত সেতু, সেই বিভূতিভূষণ ঝুলন্ত সেতু, সেই ঝুলন্ত সেতুটা কিন্তু অত মজবুত না, অনেক দুর্বল একটা সেতু। সেই সেতুর উপর দিয়ে এই যে একটু আগে যে টোটোটা গেল, এটা কিন্তু পুরো মাল বোঝাই টোটো, মানে অনেক ভারী টোটো, সেটাও কিন্তু এখান দিয়ে যাচ্ছে। এবং তারা বুঝতে পারছে না যে যেদিন এই সেতুটা যেদিন ভেঙে পড়বে সেদিন কত লোকের প্রাণহানিও ঘটতে পারে, সেটা কিন্তু তারা বুঝতে পারছে না। তো দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এই বিভূতিভূষণ ঝুলন্ত সেতু, যেটা তোমাদের দেখাচ্ছি।
খুব সুন্দর একটা পরিবেশ এখান থেকে পাওয়া যায়। এখানে অনেকে পিকনিক করতে আসে, পিকনিকটা কোথায় করে সেটা দেখাবো। ওই সাইডটা করে পিকনিক, তো অনেকে পিকনিক করতে আসে। আর পিকনিক করতে এসে তারা এখানে কিন্তু বোটিংও তখন হয়, কিন্তু এখন যেহেতু পিকনিকের সিজন না সেই জন্য কিন্তু এখানে এখন বোটিং হয় না। যখন পিকনিক হয় তখনই বোটিং হয়। তো এটাই আর কি, যে এখানে ভারী যানবাহন একটার পর একটা চলে যাচ্ছে। আচ্ছা দাদা, একটা জিনিস জিজ্ঞাসা করব, এই যানবাহনে ভারী যানবাহন কি চলাচল তো নিষেধ ওখানে লেখা রয়েছে, তাও টোটো চলছে এখান দিয়ে, কেউ কিছু বলছে না? কি বলবে, তো নেই তো বলে। এইখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে তো নাকি? এটা ভেঙে পড়ে যেতে পারে, ছিঁড়ে পড়ে যেতে পারে। আচ্ছা, তো তখন তো লোকের মানে প্রাণহানি পর্যন্ত হতে পারে, কিন্তু তারপরেও প্রশাসনের না কোনো কর্ণপাত আছে? মেরামতি হয় কি এখানে? কিছুই হয় না, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো আর ভারী যানবাহন একটার পর একটা চলে যাচ্ছে, মাল বোঝাই গাড়ি চলে যাচ্ছে একটার পর একটা। তো এটাই হচ্ছে এই ব্রিজটার মানে কন্ডিশন এবং জরাজীর্ণ। এখানে এই যে ফাটল ধরেছে, এখানেও ভেঙে যেতে পারে যে কোনো মুহূর্তে। এখানে কিন্তু মানে যে কোনো কেউ নিচে ঢুকেও যেতে পারে, মানে ওখানে হঠাৎ করে পা দিল নিচে ঢুক করে নিচে পড়েও যেতে পারে, এরকম আর কি অবস্থায় সেতুর। খুব জরাজীর্ণ অবস্থা। আর সেই জরাজীর্ণ ব্রিজের উপর দিয়ে রীতিমতো একদম যাত্রী বোঝাই টোটো চলে যাচ্ছে, যাত্রী বোঝাই মানে মাল নিয়ে টোটো চলে যাচ্ছে, এরকম অবস্থা। কেউ কোনো কিছু দেখার নেই। এই হচ্ছে কন্ডিশন। হ্যাঁ, এইখানে এই যে ব্রিজটা, এই যে ফাটল ধরেছে, মানে কেউ মেরামত করে না, না? এটা আমি বাইরে থাকি তো, আমি যে কোনো মুহূর্তে এখান থেকে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে এখানে কিন্তু ঢুকে যেতে পারে ভিতরে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, মানে কতটা ডেঞ্জারাস। এইখানে পা দিলে কিন্তু যে কোনো মুহূর্তে ঢুকে যাবে। এইখানে যে এইরকম একটা অবস্থা, যেখানে রানিং কিন্তু যাত্রী বোঝাই গাড়ি চলে যাচ্ছে, এর উপর দিয়ে মালামাল বোঝাই গাড়ি চলে যাচ্ছে। কোনো রকমের যদি কিছু হয়ে যায়, একজন হতাহত হয়ে গেলে তার জীবনটা নিশ্চয়ই তার ফিরে আসবে না। জীবন চলে গেলে আর ফেরত আসবে না। হ্যাঁ, সেটাই। আচ্ছা, কিন্তু তারা হয়তো ফিটনেস ওকে লিখে দিল, কিন্তু আসলে তো এখানে অবস্থা খুব খারাপ। হ্যাঁ, এটা মানে ইমিডিয়েট এটা ঠিক করা দরকার। আর যদি মানে এটা যদি প্রপার ওয়েতে যদি এটা শক্তপোক্ত হয় তবেই ভারী যানবাহন চলা উচিত, আদারওয়াইজ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট এখানে ঘটে যেতে পারে। তো বন্ধুরা, এই ব্রিজের উপর থেকে আমি এখন বিদায় নেব। আমি এখন এই বিভূতিভূষণ ঝুলন্ত সেতুর উপরে আমি এখন দাঁড়িয়ে আছি। আর তোমাদের দেখালাম এখানকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেটাও তোমাদের দেখালাম। তারপরে তার আগে যে ইগুলো আছে, মানে যেখানকার বাড়ি, এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক আত্মীয়র সঙ্গেও কথা বললাম। তো সব কিছু তোমাদেরকে দেখালাম। আর এখানকার পরিবেশ, প্রকৃতি পরিবেশ কেমন সেটাও তোমাদের দেখালাম। তোমাদের আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে। পরবর্তী নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্লেসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো প্লেসে, নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।